হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনাল স্টাডি। দেখো, সরকার বদল হয়েছে, রং বদল হয়েছে, এবার ঢং বদল হয় কিনা সেটাই দেখার অপেক্ষা। তবে এতদিন পর্যন্ত আমাদের চ্যানেলে যেসব আপডেটগুলো দিয়েছিলাম বা অন্যান্য তোমরা যে কোনো জায়গায় যেসব আপডেটগুলো দেখে থাকো, সেগুলো কতটা রিলেভেন্ট, কতটা কাজ হতো, কতটা ইফেক্টিভ, কতটা মানে কথা সরকার পূরণ করতো, সেটা কিন্তু অনেক পরের কথা ছিল। এবং তোমরাও জানতে যে না, এগুলো আদৌ হবে কি না, এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা দিয়েছে এটাও আদৌ মানে কাজ হবে কি না, বা আদৌ নোটিশটা দিয়েছে এরপরে সেকেন্ড নোটিশ দিতে কত কি সময় লাগবে, এইরকম বিভিন্ন রকম জল্পনা কিন্তু থাকতো। এবং তোমরাও জানতে বিগত সরকার কেমন ছিল, আমরাও জানি। নতুন সরকার এসেছে এবং সরকার আসা মাত্রই সরকার গঠন হওয়ার 2 থেকে 3 দিনের মধ্যে একটা ভীষণ বড় রিক্রুটমেন্ট প্রসেসের কিন্তু কথা এখানে কিন্তু উঠে আসছে। সেটা হচ্ছে পঞ্চায়েত নিয়োগ। পঞ্চায়েত নিয়োগের বিরাট সুখবর। মাননীয় পঞ্চায়েত মন্ত্রী, তুমি জানো যে আমাদের দিলীপ ঘোষ, তিনি হচ্ছে পঞ্চায়েত মন্ত্রী হয়েছে। তো তার ঘোষণায় রাজ্যে বিপুল শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগের প্রস্তুতি অলরেডি শুরু হয়ে গেছে। এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই। এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এক্সিকিউশনের লোক নাই। তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে। ফান্ড ধীরে ধীরে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিংয়ে যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না। পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো সেটা আমি আজকে বোঝার চেষ্টা করলাম। খানিকটা আবার একটু বসতে হবে, সময় লাগবে একটু, কিন্তু আমরা তাড়াতাড়ি এই ব্যাপারে কাজ শুরু করবো। তিনি পঞ্চায়েত এবং এই গ্রাম উন্নয়ন মন্ত্রী হিসাবে তাকে নিযুক্ত করা হয়েছে। এবং সেই মন্ত্রিত্ব পদ পাওয়ার সাথে সাথেই তিনি যে কথাটা বলেছেন যে অবশ্যই সমস্ত সিস্টেমকে ঢেলে সাজাতে হবে। এর আগে প্রচুর দুর্নীতি হয়েছে, সব পঞ্চায়েত পরীক্ষায় কোনো রকম টাকা ছাড়া কোনো মানে সুষ্ঠুভাবে রিক্রুটমেন্ট হয়েছে বলে আমার মনে হয় না, ঠিক আছে? এবং তোমরাও সেটা ভালো করে জানো, তোমাদের পাড়ার এলাকার অনেক লোক, অনেক দাদা দিদিকে দেখেছো যে তারা পঞ্চায়েতে কাজ করছে, ঠিক আছে? কিন্তু তারা যে আদৌ কবে পরীক্ষা দিয়েছে, কি করেছে, তাদের আদৌ কোনো রকম মানে ব্যাকগ্রাউন্ড আছে কিনা তার ঠিক নেই, সে কোনোদিন কম্পিউটারে বসেছে কিনা তার ঠিক নেই। সুতরাং আমরা এগুলো দেখেছি। এবং আমরা যখনই কোনো না কোনো পঞ্চায়েতে তোমরা গিয়েছো, দেখেছো যে সেই পঞ্চায়েতের যারা কাজ করছে তারা পার্টির লোক, মানে পার্টির লোক কাজ করছে নাকি পঞ্চায়েতের যারা কর্মচারী তারা কাজ করছে বোঝা মুশকিল, ঠিক আছে? তাদের ছেলেরা, তাদের ভাইপোরা, তাদের মানে আত্মীয় স্বজনরা, তারাই কিন্তু পঞ্চায়েতে কাজ করতো। সেইখানে দাঁড়িয়ে কিন্তু বিরাট বড় একটা ব্রেকিং নিউজ তোমাদের জন্য। সেটা হচ্ছে প্রায় 6,500 প্লাস শূন্যপদে কিন্তু পঞ্চায়েতের 3টি স্তরে মেগা নিয়োগ হতে চলেছে। একদম প্রথম ধাক্কা কিন্তু এটা সরকার আমাদেরকে দিয়ে দিয়েছে। এবং এছাড়াও অন্যান্য সমস্ত দপ্তরের তো পরীক্ষা হবে, নিয়োগ হবে, সেই আশ্বাস দিয়েছে সরকার। এবার দেখা যাক কতটা কী কাজ হয়। তার উপরে একটা কথা, সমস্ত পরীক্ষায় বয়সের সময়সীমায় কিন্তু 5 বছর ছাড় আছে। আজকের এই ভিডিওতে আমরা পঞ্চায়েত নিয়োগের A to Z জানবো, কোথায় কত ভ্যাকান্সি আছে, কোন কোন পদে নিয়োগ হবে, কত কত স্যালারি হতে পারে, সেগুলো কিন্তু আজকে আমরা ভিডিওতে জানবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথমে দেখতে পাচ্ছ মোট শূন্যপদের আমরা একটু দেখে নিই যে কীভাবে শূন্যপদটাকে ব্রেকডাউন করা হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 6,102টি শূন্যপদ আছে, সব থেকে বেশি। গ্রাম পঞ্চায়েত যেভাবে পঞ্চায়েতে তোমরা গ্রামে থাকো, যে পঞ্চায়েতে যাও, সেই সব পঞ্চায়েতে কিন্তু 6,102টি শূন্যপদ আছে। এবার আছে পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতিতে দেখা গিয়েছে 564টি শূন্যপদ আছে পঞ্চায়েত সমিতিতে। এবং এরপরে আসছে জেলা পরিষদ। তো জেলা পরিষদে দেখো 5,500টি কিন্তু শূন্যপদ আছে। অর্থাৎ টোটাল যদি এখানে দেখা যায়, তা 2024 সাল অনুযায়ী কিন্তু 6,600টি শূন্যপদ আছে। আমি আবারও বলছি, যেহেতু শুধুমাত্র সরকার ঘোষণা করেছে যে শূন্যপদে নিয়োগ হবে, সেই ভিত্তিতে কিন্তু আমরা এই ভিডিওটা বানিয়েছি। এখনও কোনো ডিটেলস নোটিফিকেশান আসেনি, তবে 2024-এ একটা নোটিফিকেশান বেরিয়েছিল, 2025-এ তার এক ঘাট এগিয়েছিল, এবং 2026-এ এই মানে 6 নম্বর মাস, মানে মাঝখানে হয়ে গেছে, বছরের অর্ধেক শেষ হয়ে গেছে, তার কিন্তু কোনো রকম খোঁজ নেই। আমরাও ব্যাচ করেছিলাম, আমাদের কাছে ছেলেমেয়েরা অ্যাডমিশান নিয়েছিল, কিন্তু তাদেরও হাত পা বাঁধা, আমাদেরও হাত পা বাঁধা, এরকম একটা অবস্থায় হয়ে গেছে। না আমরা তাদেরকে পড়িয়ে সিলেবাস কমপ্লিট করে রেডি করে রাখতে পারছি, না তারাও ঠিকঠাকভাবে প্রিপারেশন নিতে পারছে মন দিয়ে। তার অন্যান্য পরীক্ষা আছে, সেগুলো প্রিপারেশন তো দিতে হবে। তো এরকম একটা অবস্থায় কিন্তু আমাদের বিগত সরকার রেখেছিল। তো 2024-এর পরিসংখ্যান অনুযায়ী কিন্তু 6,600 প্লাস শূন্যপদ অলরেডি ছিল। এখন এই সরকার যখন আসবে, বেআইনিভাবে যারা করেছে তাদেরকে যখন বের করবে, নিশ্চয়ই শূন্যপদ বাড়বে ছাড়া কমবে না, এটুকু কিন্তু আশা করা যাচ্ছে, ঠিক আছে? তাহলে 6,600-র বেশি কিন্তু শূন্যপদ আসে।
এবার বয়সের ছাড়ের একটা নতুন সীমা কিন্তু যুক্ত হয়েছে। তোমরা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছো, আমাদের বিভিন্ন রকম গ্রুপে যারা আছো তারাও জানো যে জেনারেলদের যে বয়স সীমা সেটাকে কত করা হয়েছে, 5 বছর ছাড় দেওয়ার পরে দেখতে পাচ্ছ 18 থেকে 45 করে দেওয়া হয়েছে, ওবিসিদের করে দেওয়া হয়েছে 18 থেকে 48, এসসি এসটিদের করে দেওয়া হয়েছে 18 থেকে 50। অর্থাৎ সকল প্রার্থীদের জন্য কিন্তু 5 বছরের বয়সসীমা বৃদ্ধি করা হয়েছে। কারণ এখন যে সরকার তারা মনে করছে যে এরা 5 বছর, এরা তো 15 বছর ধরেই কোনো ঠিকঠাক করে রিক্রুটমেন্ট করিনি, তবে শেষ 5 বছরে যে রিক্রুটমেন্ট করিনি, যেসব মানুষজনের উপরে ভবিষ্যৎ নষ্ট হয়েছে তাদেরকে সুযোগ দেওয়া হোক, সুতরাং 5 বছর ছাড়টা বাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে আমার একটা কথা থাকবে, অ্যাজ এ টিচার বা অ্যাজ এ তোমাদের দাদা বলতে পারো, তোমাদের যেভাবে আমরা গাইড করি, এই যে 5 বছরের বয়সসীমা বাড়ানো হয়েছে এটা তো ঠিক আছে, সবার পক্ষেই ভালো। অনেকেরই সত্যি ভবিষ্যৎ নষ্ট হয়েছে, তারা 5 বছরে কিছুই করতে পারেনি, এখন দেখা যাচ্ছে সে টোটো চালাচ্ছে কিংবা কোনো দোকানে কাজ করছে কিংবা কোনো কোম্পানির কাছে ঢুকে পড়েছে। এটা খুবই একটা খারাপ সিচুয়েশন, ঠিক আছে, মানে একটা পশ্চিমবঙ্গবাসীর কাছে বা বাঙালির কাছে। তবে এখানে কিন্তু কম্পিটিশনটা বেড়ে গেল, এটা ভাববে। অনেক মানুষজন তারা কিন্তু অলরেডি প্রিপেয়ার্ড ছিল, তাদের ম্যাথ, রিজনিং, ইংলিশ তোলা ছিল, ঠিক আছে। হ্যাঁ, জিকের হয়তো সে ভুলে যেতে পারে প্র্যাকটিসের অভাবে, অঙ্কটা হয়তো তার স্লো হয়ে যেতে পারে, কিন্তু সেই যে 5 বছর বাড়িয়ে দেওয়া হলো, তারাও যখন এই ঢুকবে, তারাও যখন প্রিপারেশন ফেজে ঢুকবে, তারা কিন্তু খুবই, তাদের শুধু রিভিশন বাকি না, তারা বসে বসে শুধু রিভিশন দেবে, পরীক্ষা দেবে, কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট পাকাপাকিভাবে তারা রেডি হয়ে যাবে। তাই কম্পিটিশন কিন্তু তোমাদের বেড়ে গেল 5 বছর বাড়িয়ে দেওয়া মানে। কারণ আমাদের ভিডিও বা আমাদের ক্লাস বেশিরভাগ ইয়ং জেনারেশন, ঠিক আছে, 20 বছর, 18 বছর, 25 বছর, 30 বছর ছেলে মেয়েরা দেখে, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু ওই যে কম্পিটিশনটা তার একটু বেড়ে গেল। তোমাদের মনে হতে পারে যে সেই সব মানুষ কি আর প্রিপারেশনে আছে, কিন্তু হ্যাঁ, তারা কিন্তু চাইলে, নতুনরা যে গতিতে ঢুকতে পারবে, তারা কিন্তু চাইলে তার থেকে বেশি গতিতে প্রিপারেশন নিতে পারবে। এরপরে আসছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। সবথেকে গুরুত্বপূর্ণ, তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কি লাগে পরিষ্কার বলে দিচ্ছি। 8 পাস থেকে কিন্তু নিয়োগ শুরু হবে। তুমি বলবে 8 পাসে কোনো নিয়োগ হয়? এখানে এত বেকার মানুষ গ্র্যাজুয়েশন করে, মাস্টার্স করে বসে আছে, তাহলে 8 পাসে কেন নিয়োগ করছে? দেখো, এগুলো পুরনো সিস্টেম ছিল, ঠিক আছে। পুরনো সিস্টেম অনুযায়ী 8 পাস থেকে কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হতো, ঠিক আছে। নতুন যে সিস্টেম আসবে সেখানে এটাকে 10 পাস করবে কিনা সেটা কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না, নতুন সরকারের উপরে সেটা মানে দায়ভার আছে। তবে 8 পাস করেছে, আমি একটা জিনিস তোমাকে বলছি, 8 পাস করেছে, তারপরে সে মাধ্যমিকও পাস করেনি, সে এই চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে যোগ্যভাবে, সেটা কোনো সময় কিন্তু সম্ভবই না। তোমরা ভালো করে জানো যে মানে মাধ্যমিকের গণ্ডি পেরোতে পারেনি, সে কী করে তোমাকে একটা মানে কম্পিটিটিভ পরীক্ষায় পাস হতে পারে? কিন্তু আগে এগুলো কী হতো, 8 পাস মানে বুঝতেই পারছো যে যেসব ছেলেমেয়েরা 8 পাস করে মানে পরে অন্যান্য কাজের সাথে যুক্ত, পার্টির পিছনে পিছনে ঘুরিয়েছে, ঠিক আছে, তাদেরকে চাকরি দিয়ে দিয়েছে। নিয়মে আছে 8 পাস হলেই হবে, মাধ্যমিক পাসও হওয়া লাগবে না, অর্থাৎ তারা কিন্তু চাকরি করেছে। কিন্তু আশা করি এবছর আমি চাইবো যে এটা 10 পাস করে দিলে সব থেকে বেটার হয়, ঠিক আছে। মাধ্যমিক পাশে দুটো মিলিয়ে রাখো না, ভাগ ভাগ করে দাও। কেউ কি বলছে যে আমি মাধ্যমিক পাশে চাকরি অল্প স্যালারি বলে করবো না? সবাই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করেই পরীক্ষা দেওয়া শুরু করে, ঠিক আছে, এটা সরকারের বোঝা উচিত। যাই হোক, যেটা নিয়ম আছে সেটা আমি বলে দিচ্ছি। 8 পাশে তোমাদের কিন্তু পঞ্চায়েত কর্মী হিসেবে নিয়োগ করা হতে পারে, এবং এই যতগুলো পদ বলবো সেই পদগুলোর কিন্তু যে স্যালারি স্ট্রাকচার সে কিন্তু 17,000 থেকে বেসিক একদম শুরু হয়, মানে একদম যে লোয়ার তোমার এগুলো আছে, ডিপার্টমেন্টগুলো আছে, গ্রুপ ডি লেভেল যেগুলো আছে সেগুলো কিন্তু 17,000 থেকে শুরু হয়, এবং সবথেকে উচ্চ যে পদগুলো আছে সেগুলো কিন্তু 43,200 পর্যন্ত কিন্তু আছে। তাই আমি একেবারে 17,000 থেকে 43,200 এখানে লিখে দিয়েছি। তো তোমার হচ্ছে পঞ্চায়েত কর্মী হিসাবে নিয়োগ হতে পারে গ্রুপ, তারপর তোমার গ্রুপ ডিতে নিয়োগ হতে পারে 8 পাশে, এবং পঞ্চায়েত সমিতির পিওন হিসাবে গ্রুপ ডিতে কিন্তু নিয়োগ হতে পারে 8 পাশে। তাহলে 8 পাশে 3টে পদ আমরা দেখতে পাচ্ছি। সেরকমই আমরা এবার দেখবো মাধ্যমিকে। তো দেখো, মাধ্যমিকের জন্য গ্রাম পঞ্চায়েত সহায়ক তুমি এটা কিন্তু তুমি করতে পারো, ঠিক আছে। এর জন্য কিন্তু বিশেষ করে 50% নাম্বার থাকা লাগবে তোমার মাধ্যমিকে, ঠিক আছে। ক্যাশিয়ার হিসেবে তুমি নিযুক্ত হতে পারো। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক এখানে তুমি নিযুক্ত হতে পারো। এখানে কিন্তু তোমার অ্যাকাউন্টেন্ট ক্লার্ক হতে গেলে বেসিক কম্পিউটার নলেজ থাকা লাগবে। তাই বলে দেবো যে তোমরা যারা এখন কম্পিউটার শেখোনি, কম্পিউটার শিখে নাও। আগে যা হয়েছে এবার হয়তো নিয়োগগুলো করতে গেলে কম্পিউটার সার্টিফিকেটও দেখবে, ঠিক আছে। তাই কম্পিউটারটা অবশ্যই কিন্তু শিখে নেবে। এরপর আসছে ক্লার্ক কাম টাইপিস্ট, ডিইও বা এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, এই যে পদগুলো, এখানে কিন্তু তোমার কম্পিউটারটা জানা লাগবে, সাথে টাইপিং জানা লাগবে, কারণ তুমি ক্লার্ক হিসেবে কাজ করছো, তোমাকে ডাটা এন্ট্রির কাজ হবে, ঠিক আছে। ডাটা এন্ট্রি অপারেটর বা এলডিসি এই ধরনের তোমার কাজ হবে, লোয়ার ডিভিশন ক্লার্ক। অর্থাৎ তোমাকে কম্পিউটার জানতে হবে, সাথে সাথে তোমাকে টাইপিং জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছে শিক্ষাগত যোগ্যতা। আরও এইচএস পাসেও শিক্ষাগত যোগ্যতার কিছু কিছু চাকরি আছে, যেখানে কি দেখো, তুমি তো এইচএস পাস করো, তাহলে গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি হতে পারবে, কিন্তু সাথে কিন্তু কম্পিউটার নলেজ থাকা লাগবে, টাইপিংও কিন্তু থাকা লাগবে। স্নাতকের স্তরে গ্র্যাজুয়েশন যদি কেউ করে থাকো তাদের জন্য কিন্তু পদ আছে, কি স্টেনোগ্রাফার ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট,
এখানে কিন্তু কম্পিউটারের অবশ্যই ডিপ্লোমা থাকা লাগবে। আমি বলবো তোমরা সবাই কম্পিউটারে অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করে রাখো। আচ্ছা, পঞ্চায়েত সমিতির অ্যাকাউন্ট ক্লার্ক, এটাও তোমরা করতে পারো, যেখানে কিন্তু কমার্স লাগবে। কমার্সে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, সাথে কম্পিউটার জানতে হবে। আর টেকনিক্যাল একটা পদ আছে, সেটা হচ্ছে নির্মাণ সহায়ক, যার জন্য কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। তাহলে এতগুলো পদ, এতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশান দিয়ে কিন্তু আছে, যেগুলো হয়তো তোমরা অন্য কোথাও এর আগে ভিডিওতে দেখোনি, শুধু 8 পাস মাধ্যমিক পাস শুনেছো, কিন্তু এইচএস পাসেও আছে, গ্র্যাজুয়েশনেও আছে, এবং টেকনিক্যাল অর্থাৎ ইঞ্জিনিয়ারিং করলেও কিন্তু তুমি এখানে সুযোগ পাচ্ছ। এবং যত এই কোয়ালিফিকেশানটা বাড়ছে তত কিন্তু তাদের ভিতরে কম্পিটিশান কমছে। মানে 8 পাস মানে বুঝতে পারছো, সবাই দেবে 8 পাস বা মাধ্যমিক পাস। এইচএস পাসে নিশ্চয়ই একটু কম লোক দেবে, ঠিক আছে, এবং প্রশ্নের লেভেলও সেরকম হবে। স্নাতকে নিশ্চয়ই আরও কম দেবে, কারণ গ্র্যাজুয়েশন তো প্রত্যেকে কমপ্লিট করেছে তা না। আর এরকমভাবে কিন্তু সব ব্রেকডাউন হয়েছে। এবার যেটা আসি, দেখো আজকে ভিডিওতে অনেক কিছু আলোচনা করবো, পুরো বেসিক তোমার ক্লিয়ার হয়ে যাবে। নিয়োগ পদ্ধতি, কীভাবে হবে নির্বাচন। প্রথমত এই নির্বাচনগুলো আমরা বিগত মানে বছরগুলোতে যদি দেখে থাকি যেভাবে করেছে, আমরা সেটাই তোমাদের বলবো, কারণ যেটা হয়ে এসেছে। নতুন যদি কোনো চেঞ্জেস হয় আমাদের চ্যানেলেই পেয়ে যাবে, তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর এই ইনফরমেটিভ ভিডিওটার জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। তাই দেখো, প্রথম ধাপে এখানে কী বলা হচ্ছে, লিখিত পরীক্ষা নেওয়া হবে, ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে, ঠিক আছে। এমসিকিউ প্রশ্ন, এবং বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পাবে। তোমরা কিছুদিন আগে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিয়েছো, এরকমই হবে, মানে বাংলা ভাষাতেও থাকবে, ইংলিশ ভাষাতেও থাকবে। আচ্ছা, কোন কোন সাবজেক্ট থাকবে সেগুলো আমরা বলে দিচ্ছি, ঠিক আছে, সিলেবাসও বলে দেবো। আচ্ছা, দ্বিতীয় ধাপে কি, স্কিল বা টাইপিং টেস্ট, যেখানে তোমার কম্পিউটার টেস্ট যেখানে লেখা আছে, যেখানে টাইপিং টেস্ট লেখা আছে, সেখানে সেই টেস্টগুলো কিন্তু তোমাকে দিতে হবে। তৃতীয় ধাপে আসে ইন্টারভিউ, লিখিত পরীক্ষার উত্তীর্ণের জন্য কিন্তু তোমাকে ইন্টারভিউ দিতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে, ঠিক আছে। এবার চূড়ান্ত ধাপ বা মেধা তালিকা প্রকাশ, যেখানে লিখিত এবং ইন্টারভিউয়ের নাম্বার এবং যেখানে স্কিল টেস্ট নেওয়া হয়েছে সেখানে সেই নাম্বারটা যোগ হবে, হয়ে কিন্তু তোমার ফাইনাল মেরিট বেরোবে। অর্থাৎ এখানে 3টে ধাপই কিন্তু গুরুত্বপূর্ণ, 3টে ধাপে তোমাকে বেস্ট পারফরমেন্স দিতে হবে। এরপরে আসে পরীক্ষার তাহলে নম্বর কী আছে, দেখো পঞ্চায়েত কর্মী, গ্রুপ ডি, পিওন, মানে যেটা 8 পাস লেভেলের ছিল, ওর জন্য যে লিখিত পরীক্ষা, ভালো করে এটা দেখবে, লিখিত পরীক্ষার জন্য থাকছে 43 নাম্বার, ঠিক আছে। ওখানে কোনো স্কিল টেস্ট নেই, এবং ইন্টারভিউ হয় 7 নাম্বার, টোটাল হচ্ছে আমার 50 নম্বরের পরীক্ষাটা হবে। এরপরে যেটা গ্রাম পঞ্চায়েত সহায়ক, সেখানে 85 নম্বরের এমসিকিউ বা ওএমআর পরীক্ষা হবে তোমাদের। এখানে কোনো স্কিল টেস্ট নেই, এখানে তোমার 15 নম্বরের ইন্টারভিউ হবে, হয়ে টোটাল তোমার 100 নম্বরের ভিতরে মেরিট লিস্ট বেরোবে। এরপর আসে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, এইগুলো। তাহলে এখানে 85 নম্বরের লিখিত পরীক্ষা হচ্ছে, যেহেতু টাইপিংগুলো আছে, কম্পিউটারের স্কিলের ব্যাপার আছে, তাই এখানে স্কিল থেকে তোমাকে 5 নম্বরের টেস্ট নেওয়া হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে, টোটাল 100 নম্বর। এবং একদম শেষে ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, এলডিসি, লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, অন্যান্য যে পদগুলো আছে যেগুলো স্কিল সম্পর্কিত পদ, সেগুলোতে কিন্তু 85 নম্বরের পরীক্ষা, এবং স্কিল টেস্ট কিন্তু এখানে হবে তোমার 5 নম্বরের, ঠিক আছে। আর ইন্টারভিউ কিন্তু হবে 10 নম্বরের, টোটাল কিন্তু তোমার 100 নম্বরের হয়ে যাবে, মানে স্কিল টেস্ট থাকলে 5 নম্বরের স্কিল টেস্ট হবে। এরপরে আসে লিখিত পরীক্ষার সম্পূর্ণ সিলেবাস, যে আমি 43 নম্বরেরটা ধরলাম না, আমি 85 নম্বরেরটাই ধরলাম, 43টা তোমরা বুঝে নেবে, ঠিক আছে। এরকম 4 ভাগে ভাগ করা হয়। এখানে দেখতে পাচ্ছ যে 4টে ভাগ এখানে রাখা হয়েছে। কী কী ভাগ, প্রথম ভাগে আমরা দেখতে পাচ্ছি ইংলিশে কিন্তু দক্ষতা তোমাদের অর্জন করতে হবে, ইংলিশে তোমাকে 25 নম্বর পেতে হবে। বাংলা মানে কি, এখানে কিন্তু বাংলা মানে বাংলা গ্রামার বা বাংলার উপরে কিন্তু পরীক্ষা হয়, ঠিক আছে, যেটা কিন্তু অন্যান্য জায়গায় হয় না, তো সেখানে তোমার 25 নম্বর পেতে হবে। অঙ্কে তোমার 25 নম্বর পেতে হবে, এবং সাধারণ জ্ঞান, সেখানে কিন্তু তোমাকে 10 নম্বর পেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার পুরোপুরি ব্রেকডাউনটা করে দিলাম। সাধারণ জ্ঞান মানে জিকে থেকে কিন্তু খুবই কম এখানে থাকছে, ঠিক আছে। এটা হচ্ছে মোট 85 নম্বরের যে প্রশ্ন, তার ধরনটা আমি ব্রেকডাউন করলাম। এবার তোমাদেরকে আমি বলবো, প্রস্তুতির এই লড়াইয়ে আমরা তোমাদের সাথে আছি। এখনই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। সরকারি চাকরির যে সবগুলো এত মানে পরপর সব আপডেট আসবে, আমরাও দিয়ে পারবো না, এরকম একটা আপডেট চলে আসবে, ঠিক আছে। তাই প্রস্তুতি এখন থেকে শুরু করো। যারা কোথাও এখনও পড়োনি, প্রস্তুতি শুরু করতে চাও, বাইরে কত গরম পড়ছে দেখতে পাচ্ছ, বাইরে বেরোনো এই মুহূর্তে কতটা কষ্টকর, 1-2 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার গিয়ে পড়ে বাড়ি আসাটা কতটা কষ্টকর। অনলাইনে পশ্চিমবঙ্গের বেস্ট টিচার তুমি যদি বাড়ি বসে পড়তে পারো, তার থেকে ভালো কিছু হয় বলে আমার মনে হয় না, ঠিক আছে। শুধু নিজের ভিতরে পড়ার ইচ্ছা শক্তিটা থাকা লাগবে। আমরা পশ্চিমবঙ্গের সব থেকে ভালো ভালো টিচারদের তোমাদের জন্য আনবো, আগেও এনেছি। গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচে আমাদের মানে কী বলবো, যা দিয়েছি তার বাইরে প্রশ্ন আসেনি, ঠিক আছে। এসএলএসটির মতো পরীক্ষায় আমরা যে সাবজেক্টগুলো করিয়েছিলাম সেখান থেকে 95%-এর বেশি কমন এসছে। আমরা যেগুলো করাই কমন দিয়েই করাই, সাজেশন দিয়েই করাই, কারণ আমাদের টিচারগুলো সেরকম। তাই যদি বাড়িতে থেকে প্রিপারেশন নিতে চাও, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পঞ্চায়েতের ব্যাচ সম্পর্কে আমি এখন কিছুই বলবো না, আমি এখানে এই মুহূর্তে ব্যাচ বিক্রি করার জন্য বা ব্যাচ সম্পর্কে বলার জন্য আসিনি। ফুল নোটিফিকেশান আসুক, সব কিছু বলবো, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, নোটিফিকেশান আসুক।
তবে তোমরা যদি কেউ চাও যে না আমি এখন থেকে প্রিপারেশন পড়বো, জেনারেল আমি অন্যান্য রাজ্য সরকারের পরীক্ষার জন্য পড়বো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। পঞ্চায়েতের ব্যাচ আসবে, চিন্তার কারণ নেই। যে তুমি পরীক্ষা দেওয়া সেইভাবেই আমরা কম্বাইন্ডে একটা ব্যাচ তৈরি করব, যেখানে টিচাররা পড়াবেন, তোমরা বাড়িতে বসে পড়তে পারবে। সেটা সব নিয়ে চিন্তা নেই, আমরা ব্যাচ করব, তোমরা ভালো করে বাড়িতে পড়তে পারো। তবে এই মুহূর্তে আমি ব্যাচের কথা বলছি না, তার কারণ ডিটেলস নোটিফিকেশান আসুক, সব কিছু করা যাবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো। তাহলে তোমরা ভালো করে পড়াশুনো করো। সরকার বদল হয়েছে, আগামী 5 বছর কিন্তু নিয়োগ হবেই ভালো রকম। তারপরে কী হবে না হবে পরের কথা, কিন্তু আগামী 5 বছর কিন্তু প্রচুর ভালো ভালো নিয়োগ হবে। এর ভিতরে যদি চাকরি পেতে হয় পেয়ে যাবে, তা নাহলে কিন্তু এরপরে গিয়ে কী হবে সেটা কিন্তু আমিও চাই না, তুমিও চাই না, ঠিক আছে? কারণ কেন্দ্রের যে অবস্থা খুবই ভালো তা তো না, কেন্দ্রে তো অনেক নিয়োগ করতে পারে কিন্তু করছে না। কিন্তু পশ্চিমবঙ্গে তো প্রচুর ঘাপলা, প্রচুর শূন্যপদ আছে, সেগুলো তো পূরণ করতেই হবে, সেগুলো পূরণ করা ছাড়া উপায় নেই। তার জন্য কিন্তু এই সরকার কিন্তু যথেষ্ট তৎপর। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।